কুশল বিনিময় করি, তাই না? যে তোমরা কেমন আছো, কি করছো, কি খবর। তারপর আমরা ক্লাসে প্রথমে ইন্ট্রোডাকশন দিই যে আজকের ক্লাসটা কিসের উপর। তারপর আমরা ক্লাসটা নেই, লাস্টে তোমাদেরকে টাকা বাই করে দিই। এই যে একটা সিকোয়েন্স মেনটেন করি, ফার্স্টে এটা, দেন এটা, দেন এটা। তুমি যখন লিখবা তোমার লেখার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা তোমার মেনটেন করতে হবে, ঠিক আছে? ধরো তুমি প্যারাগ্রাফ লিখছো, তাহলে তোমার প্রথমে লিখতে হবে যে তুমি যেই ব্যাপারে লিখছো সেই ব্যাপারটা কি। আমার মাথায় এখন আসছে ট্রি প্ল্যান্টেশন। ধর আমরা ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখবো, প্রথমে আমি লিখবো ট্রি প্ল্যান্টেশনটা কি। তারপর আমি লিখবো ট্রি প্ল্যান্টেশন বাংলাদেশে আমরা কতটুকু, মানে আমরা এটা কতটুকু সিরিয়াসলি আমরা পালন করি। যদি না করি তো কি হবে, করি তো কি হবে, ইউজফুলনেস আর এর ক্ষতিকার দিক। ওকে, দেন একটা কনক্লুশনে চলে আসলাম, কিন্তু পুরো প্যারাগ্রাফটা একটা প্যারাতে লিখতে হবে। ওকে, আচ্ছা। কম্পোজিশন মানে রচনাটা হচ্ছে যে এসে রাইটিং কম্পোজিশন একই কথা। রচনাটা হচ্ছে তুমি কত পেজ লিখবা, 7 থেকে 8, যদি 7 থেকে 9 একটা লিখতে পারো। অনেকে না অনেক বড় লেখার জন্য হচ্ছে উল্টাপাল্টা লিখে গ্রামার ভুল করে, একই প্যারা 2-3 বার রিপিট করে। একজন টিচার এত খাতা দেখেন, ওনারা কিন্তু চোখ দিয়ে মানে লাইন বাই লাইন পড়তে হয় না, উনি দেখে বুঝতে পারে তুমি যদি রিপিট করো, তো সেখানে হয় কি না মার্কস আরো বেশি কমে যায়। তো আমরা এই কাজটা করবো না, বড় লেখার চক্করে আন্দাজে লিখবো না, যতটুকু পারি অতটুকু সুন্দর করে সাজিয়ে লিখবো, কিছু অ্যাড করতে পারি, টুকটাক ভুল হলো যদি কম্পোজিশনটা অনেক বড়, তবে যে রিপিটেশন একদম অ্যাবসলিউটলি যা আছে তা এগুলো করবো না। কম্পোজিশন অবশ্যই প্যারা হবে, তবে এই যে কোটেশনের নামগুলো থাকে না, সূচনা, ধর ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, এগুলো লেখা দরকার নেই, জাস্ট প্যারা প্যারা করে লিখবা। একটা পেজের মধ্যে 2টা প্যারা লিখতে পারো। কেউ আছে প্যারা খুব ছোট করে লিখে, এত ছোট আমার ভালো লাগে না, আমার মনে হয় প্রতিটা প্যারা একটা মিডিয়াম, 5 থেকে 7টা সেন্টেন্সের মধ্যে একটা প্যারা হলো, আরেকটা আবার এক পেজ হলো, ডিপেন্ড করছে তুমি কিসের ব্যাপারে লিখছো। ধরো আপনি যদি কম্পিউটারের কথা বলি, ইন্ট্রোডাকশন খুব একটা বড় হওয়ার দরকার নেই, আমি জাস্ট জানালাম যে কম্পিউটার কি আবিষ্কার করে। তারপর আমি একটু হিস্ট্রি নিয়ে লিখতে যাই, তখন ধর একটু বড় হলো যে কম্পিউটার আবিষ্কার করার কথা মাথায় আসে কিভাবে, ইউজফুলনেস লিখলাম, এটা ক্ষতিকারক দিক লিখলাম, যে সারাক্ষণ গেমস খেলে ক্ষতিকর হতে পারে, ওগুলো আবার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেইনটেইন করলাম, খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না। আবার কনক্লুশন ধরো হাফ পেজ লিখে এনাফ। তো তুমি যে প্যারাটা সম্পর্কে লিখছো আর কি, ধরো আমি যদি এখন কম্পিউটার কিভাবে প্রযুক্তিতে সাহায্য করছে বা আমাদের লাইফটাকে কিভাবে ইজি করছে, এটা তো ছোট না, এটা আমার মনে হয় এক পেজের বেশি হয়ে যাবে এই প্যারাটা। এরকম প্যারা বুঝে আমরা স্ট্যান্ডার্ড মেইনটেইন করবো, 2-3 লাইন শেষ করে দিব, এটা করবো না। ওকে, আচ্ছা। এগুলো আমি আরো বিস্তার এখন আলোচনা করবো, তবে সবগুলো একটা কমন জিনিস কি জানো, তুমি যদি তোমার রিটেনের যে পার্টটা আছে সেটা অনেক বেশি কাটাকাটি করো, অনেক বেশি বানান ভুল করো, তুমি মার্কস এমনি কম পাবা। একটা জিনিস হচ্ছে, যেহেতু আমাদের সামনে ইয়ার ফাইনাল, সো আপু এখন সেটাকে মাথায় রেখে বলি, ইয়ার ফাইনালে রিটেনে তোমাকে জীবনে ফুল মার্কস দিবে না। তুমি কাঁদতে কাঁদতে যদি টিচারের রুমের সামনে পড়ে যাও তাও দিবে না। ইয়াতেও ফুল মার্কস দেয় না, বোর্ডেও ফুল মার্কস দেয় না, তবে বোর্ডে স্কুল বা কলেজে একটু বেশি দেয়। ধরো স্কুল কলেজে আমাদেরকে 6-7 দেয়, বোর্ডে হয়তো 8 দিবে যদি তুমি খুব ভালো লিখো, আর স্কুলে যেটা 4-5 দেয়, বোর্ডে হয়তো 6 দিবে, এরকম। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, রিটেনে অলরেডি মার্কস কিন্তু কমেই যাচ্ছে, ফুল মার্কস কিন্তু ধরে রাখতে আমি পারি না, টুকটাক তো ভুল হতেই পারে। সো অলরেডি ওখানে মার্কস এমনি কম, আরো যদি ভুল করি তাহলে মার্কসের সমস্যা আরো বেশি বাড়বে, ঠিক আছে? এই জন্য রিটেন তুমি খুবই কেয়ারফুলি অ্যান্সার করবা, কেয়ারফুলি লিখবা, যাতে এই জিনিসগুলো মাথায় রেখে লিখবা, উল্টাপাল্টা লিখবা না, বানান ভুল করবা না। আর খুব পচা করে লিখতে হয় কি, ধর পড়াই যায় না, স্পষ্ট লিখবা, হাতে লেখা সুন্দর হচ্ছে, স্পষ্ট হওয়া জরুরি। এখন আমি মূল স্লাইডে যাওয়ার আগে তোমাদের সঙ্গে কয়েকটা টপিক শেয়ার করি, যেগুলো হচ্ছে আমাদের জানা থাকা প্রয়োজন টু গেট গুড মার্কস ইন রিটেন। এর উপরে লিখছো, সেই টপিকে কোন টেন্সের উপরে কথা বলছো সেটা খুব গুরুত্বপূর্ণ। যদিও এখানে ফর্মাল ইনফর্মাল কিছু লেখা নাই, তবে একটু মনে রাখবা ফর্মাল আর ইনফর্মালের মধ্যে পার্থক্য কি। ফর্মাল বলতে সাধারণত হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা বোঝাই, অ্যাপ্লিকেশন, বুঝছো? ধরো তোমার সাথে তোমার স্কুলের টিচারের যে সম্পর্ক, সেটা একটা রেসপেক্টের সম্পর্ক, সেটাকে আমরা বলতে পারি ফর্মাল, ঠিক আছে? ইনফর্মাল কোনটা, বন্ধু বান্ধবের সঙ্গে যে সম্পর্ক, বড় আপু ভাইয়া যারা একটু ক্লোজ তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটাকে আমরা বলতে পারি ইনফর্মাল। সো ইনফর্মাল লেটার হচ্ছে কিছু লেটার থাকে না, তুমি তোমার ছোট ভাই বোনকে লিখো। আচ্ছা, আমি একটু কমেন্ট বক্স অফ করে দিই, তোমরা প্রশ্নগুলো রাখো, আপু যখন বলবো তখন করো। এখন আমার কলেজে একটা ক্যান্টিন লাগবে, সেই জন্য আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম, তো সেটাকে আমরা বলছি হচ্ছে ফর্মাল লেটার। আর ইমেলটা কি, এখন সাধারণত ইন্টারনেটের যুগে লেটার অ্যাপ্লিকেশনের সংখ্যা খুবই কম, আমরা সবকিছু মেইলই করি, তো ওটাই আর কি, একই জিনিস, শুধু তুমি মেইল আকারে লিখো। তবে অ্যাপ্লিকেশন আর মেইলের মধ্যে, অর্থাৎ ফর্মাল লেটার আর মেইলের মধ্যে পার্থক্য এটা, ফর্মাল লেটারটা একটু ডিটেইল হয়, ইমেলটা ছোট করে লিখলে সমস্যা নাই। ওকে, আর জিনিস মনে রাখবা, ফর্মাল লেটার হোক, ইনফর্মাল লেটার হোক, ইমেইল হোক, যাই হোক না কেন, আমরা সবসময় লেখা শুরু করবো বাম পেজ থেকে। বাম পেজ মানে খাতার একটা পচা পেজ থাকে না, আমি তো পচা পেজ বলি, তোমরা কি বলো, আমরা বাম থেকে ডানে আসতে পারবো, বাট ডান পেজে পেজ উল্টায় পরের পেজে আমরা যেতে পারবো না। এটা একটু আমরা মাথায় রাখবো, কেমন? ধরো এটা যদি খাতা হয় এখান থেকে লিখে শুরু করে এই পাশে আসতে পারবা, তবে পেজ উল্টে যেতে পারবা না। সাধারণত হচ্ছে লেটারে খামাকা লাগে, হ্যান ত্যান, সো 2টা পেজ হয়ে যায়। আদারওয়াইজ আমার মনে হয় ফর্মাল লেটার বা ইমেল দুটার ক্ষেত্রে আমরা এক পেজে কভার করে ফেলতে পারি, তো সেফ। আমরা যদি হচ্ছে তোমার বাম পেজে লিখি, আধুনিক নিয়মে লেটার হোক, ইমেল হোক, অ্যাপ্লিকেশন হোক, সবকিছু বামে থাকে, এভরিথিং বামে। ধরো এটা আমার খাতার পেজ, এটা হচ্ছে মার্জিন, তাহলে মার্জিন যেদিকে সবকিছু সেদিকে থাকে, সবকিছু। তুমি যদি প্রপার প্যাটার্ন মেনটেন না করো তাহলে কিন্তু তোমার মার্কস কেটে দিবে। তো সবকিছু বামে লিখবে এবং বাম দিক থেকে লেখা শুরু করবা। পুরো প্যাটার্ন আসতেছে, যেহেতু এই পেজগুলো আছে, যেন টুকটাক একটা তোমাদের ইনসাইড দিয়ে রাখি। তারপর বলি রিপোর্ট রাইটিং। রিপোর্ট মানে কি, আমরা বাংলা দ্বিতীয় পত্রে প্রতিবেদন লিখি না, যেটা আমার খুব মার্কস কাটা যেত প্রতিবেদন যখন লিখতাম। সো রিপোর্ট রাইটিং হচ্ছে মূলত তোমাকে একটা টপিক দিয়ে দিবে, ওই টপিকের উপর তুমি লিখবা, ছোট একটা প্যারাগ্রাফের মতো একটা প্যারার মধ্যে লিখে ফেলতে হয়, ঠিক আছে? তো ধরো তোমাকে বললো যে তোমার এলাকায় গত মাসে ধরো পহেলা বৈশাখ হয়েছে, তো ওই পহেলা বৈশাখের উপর একটা রিপোর্ট লিখো। তো সেখানে তুমি পহেলা বৈশাখে কি করেছো, কি হয়েছে, উল্লেখযোগ্য কিছু বিষয়, যেমন ধরো নাচ গানের প্রোগ্রাম হয়েছে, সেখানে কেউ প্রাইজ পেয়েছে, এগুলোই ছোটখাটোভাবে তুমি লিখে দিলা, সবাই সুন্দর কালারফুল ড্রেস করে আসছে। বা ধরো আপনি তোমাকে বললাম 26শে মার্চ স্বাধীনতা দিবস সম্পর্কে তোমার স্কুলে কলেজে কি প্রোগ্রাম হয়েছে, সাধারণত এরকম আসে। আবার রিপোর্ট রাইটিং কখনো সমস্যা নিয়েও আসতে পারে, ধরো তোমার এলাকার কোন একটা প্রবলেম নিউজ পেপারে পাবলিশ করা হবে, তো ওই টপিকের উপর একটা রিপোর্ট লিখো। সেটা আমরা কিভাবে লিখি, ধরো আমার এলাকায় বর্তমানে মশার প্রচুর উপদ্রব, তো বলো যে মশা অনেক বেড়ে গেছে, তাহলে এই মশা কমানোর জন্য কি করা যায়, সেই ক্ষেত্রে তুমি একটা রিপোর্টের মতো লিখতে পারো, তবে ওখানে তুমি প্রবলেমসগুলো লিখবা, যাতে করে সবার দৃষ্টি আকর্ষণ করছো, সবাইকে জানাচ্ছো প্রবলেমের ব্যাপারে, সেরকম করে। ওকে, তারপর আসি প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের নামের আগে প্যারা আছে, কিন্তু প্যারাগ্রাফ লেখার সময় কিন্তু প্যারাগ্রাফে কোনো প্যারা হয় না, একটা প্যাসেজের মধ্যেই পুরো প্যারাগ্রাফটা লিখতে হয়। এখন আমাদের সবার একটা একই প্রশ্ন থাকে যে প্যারাগ্রাফ কয় পেজ লিখবো, ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কয় পেজ লিখতে। এখন কথা বলছি লোডশেডিং নিয়ে, কারণ আমাদের বর্তমান সময় এটা খুবই একটা বড় সমস্যা না, অ্যালার্মিং একটা ইস্যু। এখন ধরো আমি আগের কথা বলছি, তাহলে ডেফিনেটলি আমার কোন টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট টেন্সের কথা।
আমি এখনের কথা বলছি, তাহলে আমার ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সের কথা। আমি ভবিষ্যতের কথা বলছি, তাহলে আমার ব্যবহার করতে হবে ফিউচার টেন্স। একটা প্যারাগ্রাফের মধ্যেই প্রত্যেকটা টেন্সের কম্বিনেশন থাকবেই, কারণ তুমি আগে সিচুয়েশন বলছো, এখন সিচুয়েশন। ভবিষ্যতে আমরা যদি সিচুয়েশন বেটার না করি তাহলে কি হতে পারে, আর যদি করি তাহলে আমরা কিভাবে উপকৃত হতে পারি। তো এই যে টেন্সের যে